অর্থনীতিকে রাজনীতি প্রভাবিত করছে নাকি রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করেছে, এই ধারাবাহিকতায় যদি লক্ষ্য করি তাহলে তো দেখা যাচ্ছে যে ঐতিহাসিকভাবেই যত আমরা লিটারেচার যা সাহিত্য পর্যালোচনা যা দেখি সেখানে দেখা যায় দুটোই কিন্তু ঘটছে। কখনো রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করছে, কখনো আবার অর্থনীতি রাজনীতিকে আসলে পরিপূরক। একটু পরিপূরক। তো এখন সমাজ কাঠামোর রূপান্তরের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন তাহলে দেখেন যে একটা কাঠামোর মধ্যে রাজনীতি অর্থনীতি একটু অত্যাবশ্যক একটা প্রতিষ্ঠান, কিন্তু পাশাপাশি এর সাথে অন্যান্য প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোও কিন্তু এর মধ্যে প্রভাবিত করে। তো এখন বাংলাদেশ এখন এই সময়ে এসে যেভাবে আমি ভাবছিলাম যে আলোচনাটা আমি এভাবে যদি শুরু করি যে দেখেন যে আমাদের যে রূপান্তর এই 55 বছরে এসে রূপান্তরটা সমাজের রূপান্তরে কি আসলো, রাজনীতি অর্থনীতিটা কীভাবে যুক্ত হলো, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম 55 বছরের মাথায় এসে আমাদের অগ্রাধিকারের জায়গাগুলো সেটি কি যথাযথভাবে কি আমরা চিহ্নিত করতে পারছি কিনা বা পারলেও সেটির বাস্তবায়ন হচ্ছে কিনা। ইতিমধ্যেই ডক্টর আব্দুল মজিদ বলেছেন যে একটা শ্বেতপত্র হয়েছিল এবং সেই শ্বেতপত্রের আলোকে যে সুপারিশগুলো ছিল সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পেরেছে কিনা, এবং সেটি না পারার পিছনে হয়তো অনেক ধরনের অংশীজন বা বহুমুখী ভূমিকা ব্যাপার রয়েছে, কখনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে, কিন্তু তথাপিও যেহেতু একটা সরকার রয়েছে তারা সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাবনা দিয়ে জনগণকে বলে কিন্তু ক্ষমতায় এসেছেন। এখন এই 6 মাস সময় বা 180 দিনের পরে এসে যে অগ্রাধিকারগুলো আসলো সে প্রেক্ষাপটে তারা সঠিক পথে রয়েছে কিনা সেটি একটা দেখার বিষয় রয়েছে। আমি যেটি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই বক্তব্যের মধ্যে বলে থাকেন যে আমরা দেখতে চাই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তার মানে গণতান্ত্রিক রাষ্ট্র বুঝে যাচ্ছে এখানে প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে কাজ করবে, জবাবদিহিতে থাকবে, শাসন নিশ্চিত হবে। কাজী গণতন্ত্র রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো একটা রূপান্তর ঘটেছে, আমরা একটা গণতান্ত্রিক সমাজে এসেছি এই মুহূর্তে। মাঝখানে ব্যত্যয় ঘটেছিল কিন্তু সেই প্রেক্ষাপটে। দ্বিতীয়ত যেই জায়গাটি দেখি যে উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তর করতে চান, তাহলে সেক্ষেত্রেও দেখা যায় যে মানবিক রাষ্ট্র রূপান্তর করতে গেলে যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য বা নাগরিকের যে অধিকারের জায়গাগুলো রয়েছে আপনি যেটা বলছিলেন, যদি আমি চিন্তা করি আমি হয়তো একটু বলবো। এবং তৃতীয়ত যে জায়গাটি উনি যেটা গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে দেখতে চায়। তাহলে সেখানেও আমি দেখতে চাচ্ছি যে নাগরিকের যে অর্থনৈতিক সুযোগ বা আন্তঃপ্রজন্মের যে ন্যায্যতা যে নিশ্চিত করা, সেই জায়গাগুলো হচ্ছে থিওরিটিক্যাল বা তাত্ত্বিক জায়গা থেকে যদি আমরা ভাবি। এখন কাঠামোগত জায়গায় যদি লক্ষ্য করেন তাহলে দেখেন এই 55 বছর পর এসে আমি দেখতে পাচ্ছি আমার যে দেশের যে জনসংখ্যা, আমি আমার সঠিক জনসংখ্যার আকার জানি কিনা। আমরা যে উপাত্ত যার ভিত্তিতে আমি কাজ করবো সেই জনসংখ্যা নারী পুরুষ বয়স ভেদে পার্থক্য, সামাজিক তার যে অবস্থান সেটা জি সে অবস্থান, এখন ধরেন আর্থিক অবস্থানে যে আপনি একটু আগে বলছেন যে নারী পুরুষের যে বন্টনের যে জায়গাটি দেখেন, তো আমাদের দেখা যাচ্ছে এখন নারীর সংখ্যা কিন্তু বেশি। আমরা নারীর ক্ষমতায়নের কথা মুখে বলি, কিন্তু যখন নীতি নির্ধারণ এই রাজনৈতিক অর্থনৈতিক যখন কাঠামোগুলো তৈরি করি তখন কি আমরা তাদেরকে সেই অংশীজনদেরকে যথাযথভাবে বিবেচনা করছি কিনা। আপনি যদি লক্ষ্য করেন, আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আছি, বাংলাদেশের কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নারী রয়েছে বলেন দেখি, যে যারা ক্ষমতার মধ্যে বা কাঠামোর মধ্যে বিরাজ করছে। আমি তো দৃশ্যমান কিছু আমি দেখছি না যদি, এবং আমরা দেখতে পাচ্ছি যে নারীদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে, ভারতীয় শিক্ষা হার বাড়ছে, কিন্তু তাদের যে অন্তর্ভুক্তিমূলক যে জায়গাটি সেটিতে কিন্তু আমরা যথাযথভাবে দেখছি না। দ্বিতীয়ত ধরেন খেয়াল করে দেখেন যে জনসংখ্যার আকারেও যদি চিন্তা করেন, এই যে ভোটার যারা রাজনীতির ক্ষেত্র নির্ধারণ করবেন বা সামনে, তো আমরা দেখতে পাচ্ছি তরুণ যারা ভোটার, আমাদের যে জনসংখ্যার যে কাঠামো প্রতি 5 জনে 1 জনের বয়সে এখন 15 থেকে 24-এর মধ্যে যদি ভাবেন, এবং যদি ভাবেন যে 18 থেকে 35-কে যা আমরা বলি যুব, আর 15 থেকে 29-কেও পরিসংখ্যান ব্যুরো বলে থাকে যুব ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আমরা যাই না কেন আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যার যে কাঠামো বিশ্লেষণে তরুণ জনগোষ্ঠী বা যুব জনগোষ্ঠীর অংশীজন সবচেয়ে বেশি। এখন তাদের যে চাওয়া পাওয়া, এই যে একটা বিপ্লব বা অভ্যুত্থান যেভাবেই আমরা একে মূল্যায়ন করি কিনা, তো এই জায়গাগুলো তো যখন তাদের যে এক্সপেকটেশন প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার রিফ্লেকশনটা ঘটছে কিনা। যখন আমার যে অঙ্গীকারনামাগুলো গড়ি, যে প্রতিশ্রুতিগুলো তো দিই, যে রাজনৈতিক দলগুলো যখন তাদের প্রতিশ্রুতিগুলো দেয়, সেখানে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন হচ্ছে কিনা। আমি মনে করছি যে 1 কোটি জব তৈরি করব সামনে, এই জব কাদের জন্য? তরুণ যুবগোষ্ঠীর জন্য। এই 6 মাসের মধ্যে আমার কতগুলো জব আমি তৈরি করতে পারলাম, আমার সেই জায়গাটা একটা চিন্তার বিষয় রয়েছে। দ্বিতীয়ত যেই জায়গাটি খেয়াল করে দেখেন যে আমি যখন শুরুতেই আপনাকে বলছিলাম যে রূপান্তরের মধ্য দিয়ে যখন যাব, এখন উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে এই মুহূর্তে বাংলাদেশের যে অত্যন্ত প্রায়োরিটি হচ্ছে এখন আমাদের যে তরুণ যুব জনগোষ্ঠী আছে তাদেরকে আপনার কর্মসংস্থান নিশ্চিত করা।
বেকার সমস্যার সমাধান করা। আপনি জানেন যে আমাদের যে ইয়থ আনএমপ্লয়মেন্ট রেট যেটি রয়েছে এটি অনেক বেশি রয়েছে। আপনি জানেন যে যারা শিক্ষা কাজ বা প্রশিক্ষণ বা কোনোটির মধ্যেই নেই, এটিও একটা বড় সংখ্যা। আপনি যদি সুনির্দিষ্টভাবে বলেন, আমি বলবো যে এটা অত্যন্ত এবং ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। আমি দেখতে পাই যে যখন আমি রাজনৈতিক অর্থনীতির আলোচনা করতে চাই, কিন্তু সমাজের মধ্যে জনসংখ্যাকে আমি দেখি যে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আমি ভাবি, এবং সেটা ভাবতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার দেশে এখন মোট প্রজনন হার বেড়ে যাচ্ছে। এই নিয়ে তাহলে আমার পরিকল্পনার মধ্যে কি আছে? আপনি জানেন যে মোট প্রজনন হার আগে যেখানে বাংলাদেশ আগে স্থিত অবস্থায় ছিল বা কমে আসছিল, এখন এটা বাড়ার দিকে চলে গেছে। আপনি জানেন যে এই যে উন্নয়নের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ সূচক ছিল যেখানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার, এটিও 4% মতো কমে গেছে। আপনি জানেন আমাদের কিশোরী মাতৃত্ব অনেক বেশি, এখানে এখনও মাতৃমৃত্যুর হার উচ্চ মাত্রায় রয়েছে। আমরা এসডিজি, কয়েকদিন আগে এসডিজি সম্মেলন হলো, ওই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ উনিও ওখানে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম ওই জায়গাতে। দেখেন ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা কিভাবে হবে? ওই জিনিসগুলো কি এসডিজির যে লক্ষ্যমাত্রা আর মাত্র 4 বছর আছে, এগুলো আমার এই রাজনৈতিক অর্থনৈতিক কর্মকৌশলের মধ্যে ঢুকেছে কিনা? আমি দেখেন সুনির্দিষ্টভাবে যদি আমাদের শিক্ষা নীতি আছে 2010, নারী নীতি আছে 11-12, এগুলো সবগুলো হয়েছে কিন্তু সেই এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোলের আকারে। এখন কিন্তু এগুলো কিন্তু পরিবর্তন করা দরকার ছিল। আমি ভেবেছিলাম এই বর্তমান সরকার তারা এই সময়টার মধ্যে প্রায়োরিটিগুলো চিন্তা করতে হবে যে এগুলো কিভাবে এসডিজির সাথে অ্যালাইনমেন্ট হবে। আমার হাতে সময় কম, আমার হাতে উপাত্ত নাই, যে গুণগত উপাত্ত নিয়ে আমি বড় ধরনের কথা বলছি। আমি জানি না বাংলাদেশের এখন এক্সাক্ট পোভার্টি রেট কত। জিলুর ভাই, আপনাকে যদি বলি আপনি 2022 সালের পোভার্টি রেট নিয়ে আপনি আছেন হাইয়েস্টের, এখন আমি কবে, হ্যাঁ আপনি এবং এই পোভার্টির মধ্যেও জনসংখ্যার বিভাজন উপবিভাজনে দেখতে হবে, নারী পুরুষ বা ইয়াং ওল্ড যেভাবেই বলি না কেন, এবং অঞ্চলভিত্তিক যে বিভাজনের জায়গাগুলো বা তারতম্য রয়েছে সেই জিনিসগুলো তো ভাবতে হবে। এখন এই বাস্তবতায় এসে আমি দেখতে পাচ্ছি যে, আমি জানতে পারছি যে ওই সম্মেলনে যখন গেলাম তখন জানতে পারলাম যে 2027 সালে গিয়ে আমরা হয়তো পূর্ণাঙ্গ এই আপনার পোভার্টির ডেটা পাবো। মানে আমি যদি 27 সালে পাই, আমি এগুলোকে ইমপ্লিমেন্টেশনে কখন যাব? সো আমাদের কিন্তু হচ্ছে কি, আমরা আসলে মানে প্রায়োরিটির জায়গাগুলোতে, যে যদিও আমরা বলছি রাজনৈতিক অর্থনীতি, কিন্তু সেই জায়গায় আমার আসলে কোন জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে, সেই জায়গায় নারীদের এমপ্লয়মেন্টের যে জায়গাটা, এটাও দেখবে যে নারী পুরুষের যে আনুষ্ঠানিক শ্রমবাজারে অংশগ্রহণের হার একদম হাফ রয়েছে। তাহলে এখন এই বাস্তবতার মধ্য দিয়ে আমি যদি ভাবি যে উন্নয়নের যে অগ্রাধিকারগুলো যে কি হবে, তার জন্য আমাদের রাজনীতিবিদরা যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা পলিসির সাথে সম্পর্কিত, তাদের সুপরামর্শগুলো নিচ্ছেন কিনা, এবং আসলে আমাদের যা প্রায়োরিটি যেটা দরকার সেটি হচ্ছে কিনা। আমি দেখতে পাই যেখানে একটা বড় ধরনের ঘাটতি আছে। এই আন্দোলনটা হওয়ার পিছনে আগের যে আন্দোলনটা ঘটেছে আর একটা বড় ধরনের কারণ ছিল এক ধরনের হতাশাবোধ, এক ধরনের কর্মহীনতার একটা জায়গা, এবং দেশের একটা নৈরাজ্যমূলক একটা অবস্থার মধ্যে ছিল, সুশাসন ছিল না। এই জিনিসগুলো কিন্তু তরুণ প্রজন্মবান পরবর্তী কোহর্টে যারা আসছে তাদেরকে এগুলো কিন্তু ভাবাবে, এবং এগুলো কিন্তু রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে যে আমি সামনের যে 5 বছর বা সামনের 10 বছর, সামনের 15 বছর আমি কিভাবে চলবো, আমি কিভাবে এই $1 ট্রিলিয়ন ইকোনমির কথা যে বলছেন যে যাবে, আপনি কিভাবে যাবেন এই জায়গাতে। এবং আমি বৈশ্বিক বাস্তবতা, যে বাস্তবতাটা আমি বলবো যে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ যথার্থভাবেই বলেছেন, জিও পলিটিক্যাল রাজনীতির বিষয় রয়েছে সেই জায়গাগুলো। তো এই বাস্তবতায় আমি আসলে কিভাবে আগাবো? আমি এখনও তো দেখতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে তাদেরকে চেক দিয়ে হচ্ছে, যে এটা ভালো উদ্যোগ, এটা অনেক, আমি মনে করি যে এই ধরনের শুভ উদ্যোগগুলো দরকার রয়েছে, যেগুলো অনেক ভোগান্তির ব্যাপার রয়েছে। তো আমার মনে হয় আমি এই মুহূর্তে এইটুকু বলি যে আমাদের অগ্রাধিকারের জায়গাগুলো, যেমন বাল্য বিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল।